হ্যালো ফ্রেন্ডস, কিছু কথা ভারতীয় দর্শন নিয়ে, অর্থাৎ ভারতীয় দর্শন বলতে বোঝানো হয় ইন্ডিয়ান স্পিরিচুয়াল ফিলোসফিজ, অর্থাৎ আধ্যাত্মিক দর্শনকেই মূলত বোঝানো হয়। ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যেখানে হাজার হাজার ধর্মগ্রন্থ, শাস্ত্র, দর্শন পক্ষে এবং বিপক্ষে কিন্তু এসেছে। আর এগুলো আসার কারণ কি? এগুলোর আসার কারণ হচ্ছে যে ভারত একটি যৌক্তিক, দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক দেশ, অর্থাৎ যেখানে বাক স্বাধীনতাকে প্রচন্ড পরিমাণে রেসপেক্ট করা হয়। তিনি নাস্তিক হতেই পারেন বা তিনি আস্তিক হতেই পারেন। যেমন চারবাক দর্শন, চারবাক দর্শন কিন্তু নাস্তিক দর্শন। নাস্তিক দর্শন বলে যে তাকে মেরে দিবে বা তাকে জেলে পাঠাবে বা তাকে হ্যারাস করা হবে, এই প্রথা কিন্তু ভারতীয় সংস্কৃতিতে কোথাও নেই। যেমন বিদেশে ধরুন যেগুলো সম্ভব নয়, যেমন ধরুন পাকিস্তান বা ইরান বা সৌদি আরব। তো ভারতবর্ষ হচ্ছে সেই একটি দেশ যেখানে হচ্ছে বাক স্বাধীনতার জন্য এখানে কালজয়ী শাস্ত্র দর্শনের কিন্তু আবির্ভাব হয়। যেমন ধরুন ঋগ্বেদকে কেন্দ্র করে বা 4টি বেদকে কেন্দ্র করে আসে উপনিষদ বা বেদান্ত দর্শন, এবং বেদান্ত দর্শন থেকে আসছে ধরুন ব্রহ্মসূত্র কি যুক্তি, লজিক, ডিবেট, আর্গুমেন্ট, তর্ক বিতর্ক আছে কি নেই, কিভাবে আছে। এবং সেখান থেকে আরো আসছে ধরুন 6 ইন্ডিয়ান ফিলোসফি, ভারতীয় স্বরদর্শন, ধরুন সাংখ্য ফিলোসফি, বেদান্ত ফিলোসফি। এই যে বৌদ্ধ দর্শন থেকে, জৈন দর্শন থেকে, এগুলো কেন এসছে? কারণ গৌতম বুদ্ধ সেই সময় যদি বিরোধিতা না করতো বেদের, তাহলে কিন্তু পরবর্তী স্বরদর্শনের ভারতের জন্ম হতো না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে ভারত হচ্ছে তর্কে বিশ্বাসী, ভারত হচ্ছে ধরুন আর্গুমেন্টে বিশ্বাসী, ডিবেটে বিশ্বাসী। ভারতের ইন্টেলেকচুয়াল কালচার, এখানে যে বৌদ্ধিক সংস্কৃতি আছে, সেটা কিন্তু পৃথিবীর কোথাও নেই। যার জন্যই ভারতের প্রাচীন ইতিহাস এবং মধ্যযুগীয় ইতিহাস এত উৎকৃষ্ট সাহিত্যের দিক দিয়ে, সেটা স্পিরিচুয়াল সাহিত্য হোক বা সেটা ম্যাটেরিয়াল সাহিত্য হোক। তো এখানে বলা হচ্ছে যে কেউ বলছেন যে আচ্ছা, আপনি গৌতম বুদ্ধের দর্শনের বিরুদ্ধে কথা বলছেন কেন? আমি সেই ব্যক্তিকে বলবো যে আপনি কি গৌতম বুদ্ধের জীবনী জানেন, বা ভারতীয় যে আধ্যাত্মিক কালচার হোক, হিস্ট্রি হোক বা দর্শনের ইতিহাস হোক, আপনি জানেন না। অর্থাৎ গৌতম বুদ্ধ নিজেই কিন্তু একজন রিবেল ছিলেন, বিদ্রোহী ছিলেন, আধ্যাত্মিক বিপ্লবী। তিনি চেয়েছিলেন যে গোলামিকে দূর করতে, গোলামি, ধর্মীয় এক্সপ্লয়টেশন, ধর্মীয় নিপীড়ন এবং নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য, এই যে ব্যাপক বৈষম্য, এই বৈষম্য কি শাস্ত্রসম্মত? এই বৈষম্য শাস্ত্রসম্মত নয়, এগুলো হচ্ছে শাস্ত্রের বিরুদ্ধে। এগুলো সেই সময় এতটা জমে গিয়েছিল এবং এতটা পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছিল সমাজের পক্ষে। যেমন ধরুন বিদ্যাসাগরের সময় ধরুন বিধবা বিবাহ বা কোনো সময় ধরুন সতীদাহ প্রথা। তো এগুলো কিন্তু শাস্ত্রের জিনিস নয়, এগুলো শাস্ত্রের নামে কিছু সার্তান্নেসি মানুষ কিন্তু এগুলোকে ব্যবহার করে সমস্ত কিছুকে এক্সপ্লয়েট করতেন। তাদের বিরুদ্ধেই কিন্তু গৌতম বুদ্ধ দাঁড়িয়েছিলেন। তো গৌতম বুদ্ধ বলেছিলেন, গৌতম বুদ্ধ কিন্তু একজন স্কেপটিক্যাল ফিলোসফার, অর্থাৎ অজ্ঞেয়বাদী দার্শনিক। তিনি গডে বিশ্বাস করতেন না। তথাপি গৌতম বুদ্ধকে এখানে পুজো করা হয়, মানা হয়, সম্মান করা হয়। কেন? কারণ এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির আমাদের ধারা। এবং এই গৌতম বুদ্ধ যখন অ্যাটাক করলো বেদকে বা উপনিষদকে বা তৎকালীন ধরুন আরো অনেক কিছুকে, তখন কিন্তু তাকে কেন্দ্র করে ভারতীয় স্বরদর্শন কিন্তু জন্ম নিল, অর্থাৎ সাংখ্য ফিলোসফি থেকে বড় বড় তাবর ফিলোসফি। এবং এই ফিলোসফি গুলো আসতো না যদি না গৌতম বুদ্ধ এগুলোর বিরোধিতা করতেন ইন্টেলেকচুয়ালি বা বৌদ্ধিকভাবে বা দার্শনিকভাবে, যদি তিনি মতামতের বিরুদ্ধে না দিতেন। তাই বিরুদ্ধে কালচার যদি না থাকে দেশে, যে কোনো দেশে, সেই দেশে দর্শনের জন্মই হতে পারে না, সেই দেশে বৃহৎ সাহিত্যের জন্মই হতে পারে না, সেই দেশে গ্রেট আইডিয়াজের জন্ম হবে না, সেখানে কবিরের মতো লোক আসবে না, সেখানে বাউল আসবে না, সবকে মেরে দেওয়া হবে যদি অন্য দেশ হয়। তো কবির হচ্ছেন একজন বিদ্রোহী আধ্যাত্মিক দার্শনিক। তিনি কিন্তু সমস্ত গোলামির বিরুদ্ধে তিনি বলে আসছেন। তাই ভারতীয় আধ্যাত্মিক ইতিহাস হচ্ছে সেটা কি আর্গুমেন্টের ইতিহাস, ডিবেটের ইতিহাস। যার জন্য এখানে ধরুন একটা আর একটাকে খণ্ডন করার চেষ্টা করছে, এক দার্শনিক আর এক দার্শনিকের বিরুদ্ধে বলছে। এই বিরুদ্ধে বলাটা কিন্তু কোনো নয় যে আপনার কোনো বিশ্বাস বা আপনার কোনো ধারাকে তারা ডিসঅনার করছে, অসম্মান করছে। তারা সেই সত্য খুঁজে পাচ্ছেন, তারা বিকল্প সত্য। যার জন্য ওই বিকল্প সত্য যখন তারা উপস্থাপন করছেন, তখন দেখে মনে হচ্ছে বিকল্প সত্যের নিরিখে যে আগের ধর্ম বা আগের দর্শন বা আগের দৃষ্টিভঙ্গিটিকে হয়তো অ্যাটাক করা হয়েছে। অ্যাটাক বা অপোজ ইন্টেলেকচুয়ালি যদি না করে বৌদ্ধিকভাবে, তাহলে কোনো দর্শনের বিকাশ হবে না, সেটা পাশ্চাত্য দর্শনই হোক বা ভারতীয় দর্শন হোক। দেখতে পাচ্ছেন না যে আপনারা যে ধরুন যে ইসলামিক 57টি দেশ আছে, সেখানে কোনো দর্শন নেই। কেন দর্শন নেই, কেন বলুন তো? কারণ সেখানে বাক স্বাধীনতা বা দার্শনিক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ কিন্তু খুবই লিমিটেড, সংকীর্ণ বলে সেখানে বৃহৎ সাহিত্যের জন্ম হচ্ছে না, বৃহৎ দর্শনের জন্ম হচ্ছে না। তো ভারতে এত দর্শন, এত সাহিত্য কেন এসেছিল? এই কারণে। এখানে তাবর রামায়ণ, মহাভারত, ব্রহ্মসূত্র থেকে, অষ্টবক্র সংহিতা থেকে, শিবাসূত্র, বিজ্ঞান ভৈরব থেকে শুরু করে হাজারো আয়ুর্বেদ থেকে শুরু করে নানান জিনিস এসেছে। কেন এসেছে? কারণ কেউ কাউকে মেনে নেয়নি।
এটি হচ্ছে মেন ব্যাপার, যে কেউ কাউকে মেনে নেয়নি। যদি মেনে নিত, আজকে বর্তমান প্রজন্ম যেটা বলছেন যে আপনি বা আপনারা বা অমুক ব্যক্তি, কেন আপনি ধর্মের বিরুদ্ধে যুক্তি দিচ্ছেন বা দর্শন দিচ্ছেন? যেটা আছে সেটা মেনে নিন না। যদি মেনে নিত ভারতবর্ষ, কখনো প্রাচীনকালে তারা ভারতে আর কিছু থাকতো না, ভারত হয়ে যেত সৌদি আরব বা ইরান বা পাকিস্তানের মতো। অর্থাৎ এখানে কোনো আপনি সাহিত্যও দেখতে পেতেন না, দর্শনও দেখতে পেতেন না, কিছুই দেখতে পেতেন না। তো ভারতবর্ষ হচ্ছে বিশ্বাসী, কিসে বিশ্বাসী ছিলেন? লিবারাল ইন্টেলেকচুয়াল পাওয়ার। অর্থাৎ আপনার বাক স্বাধীনতা, আপনি দর্শন পড়ুন, আপনি যুক্তি পড়ুন, আপনি সাহিত্য পড়ুন, আপনি বিজ্ঞান পড়ুন এবং নতুন কিছু করার চেষ্টা করুন। আপনি যদি মেনে নেন কোনো কিছুকে যে হ্যাঁ এটা সত্য, এবং মেনে নিয়ে আপনি শুরু করে দিলেন ওটারই ধরুন উপাসনা, তাহলে কি হলো যে আপনি ব্লক হয়ে গেলেন, আপনার জানার সমস্ত দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। আর যে মুহূর্তে আপনার জানার সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, সেই মুহূর্তে আপনি কিন্তু বদ্ধ হয়ে গেলেন। আর ভারতীয় দর্শনের ধারা কিন্তু বদ্ধ নয়, এটি হচ্ছে টোটালি হচ্ছে প্রগতিশীল ধারা। অর্থাৎ এ চলতে থাকে শুধু একে অপরকে খণ্ডন করে 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 করে, যার জন্য ভারতীয় দর্শনের জন্য ভারতবর্ষ এই বিশ্বে সবচেয়ে জনপ্রিয়, এবং বিদেশ থেকে বহু লোক, শিক্ষিত লোকেরা কিন্তু ভারতের প্রতি আকৃষ্ট এখন নয়, প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক যুগ ধরেই এই কালচারের জন্য, এই সভ্যতার জন্য। তাই যতক্ষণ আপনি যদি গৌতম বুদ্ধকে মেনে নেন, আপনি যদি জৈনিজমকে মেনে নেন, আপনি যদি বেদান্তকে মেনে নেন, আপনি যদি বেদকে মেনে নেন, আপনি যদি অষ্টবক্র সংহিতাকে মেনে নেন, আপনি যদি রামায়ণকে মেনে নেন, মহাভারতকে মেনে নেন, তাহলে তো শেষ সব। কারণ কি, সব বদ্ধ হয়ে গেল এবার। আর পৃথিবীতে কেউ বিকল্প কিছু ভাববে না। তাই নিউটন যা ভেবেছে, তাকে যদি ভেবে নিয়ে যে হ্যাঁ তিনি সর্বশ্রেষ্ঠ দার্শনিক, আর ওনার বিরুদ্ধে ভাবা উচিত নয় আমাদের, কারণ বিশাল জ্ঞানী ব্যক্তি, কিন্তু তাহলে আইনস্টাইনের আর জন্ম হতো না। অর্থাৎ আইনস্টাইনের আর জন্ম হতো না, আইনস্টাইনের যে রিলেটিভিটি থিওরির কিন্তু জন্ম হতো না। তাহলে নিউটনের যে টাইম স্পেস অ্যাবসলিউট, সেটাই থেকে যেত। তো এই হচ্ছে ব্যাপার, যে ভারতীয় দর্শন কোনো বদ্ধ বিশ্বাসে নয়, তার জন্য উপনিষদে বলছে, এবং স্বামী বিবেকানন্দ সেটা কোটেও দিয়েছেন তিনি শিকাগোতে, যে আধ্যাত্মিক যাত্রার তিনটি রাস্তা আছে। একটি হচ্ছে পুজো, দ্বিতীয় হচ্ছে প্রেয়ার, আর থার্ড হচ্ছে মেডিটেশন। এবং র্যাঙ্কিং অনুযায়ী কি, পুজোকে বলছে যে তৃতীয় স্তর, অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট স্তর, সেকেন্ড একটু উপরে হচ্ছে প্রেয়ার, আর থার্ড সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে মেডিটেশন। অর্থাৎ ধ্যান ছাড়া আপনি বেদান্ত দর্শন বুঝতে পারবেন না, বেদ কিছুই বুঝতে পারবেন না। আপনি সাংখ্য ফিলোজফি ধরুন, এই যে সাংখ্য ফিলোজফির আমি যে জিনিসটি বলেছি, যে এই শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ নিয়ে আমার 3-4টি ভিডিও আছে, আপনি এটি ভালো করে দেখুন, যে এইখানে মারাত্মক দর্শন এবং মারাত্মক আইডিয়া, ইন্টেলেকচুয়াল আইডিয়া এবং বিজ্ঞান লুকিয়ে আছে, যে পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ একটি সত্তা এবং সত্তার যে প্রকাশ থেকে এই মহাবিশ্বের কিন্তু আবির্ভাব। কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই এটাকেই ধরুন, এটাকেই মানতে শুরু করে দিল, জানতে চাইলো না যে এই প্রতীক বা সিম্বলের কারণ কি, এর ভিতরে গভীর রহস্য কি আছে, বা এটি কি নিছক একটি শিবলিঙ্গ, চলো এর উপরে জল ঢালি বা ই ঢালি, ওকে, সেটা স্যাটিসফ্যাকশন বা রিচুয়াল আনুষ্ঠানিকতার জন্য একটি পরিসর পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি কি এর রহস্যকে জানবেন না? যে রহস্য সম্বন্ধে, যে রহস্যটিকে তারা উদ্ঘাটন করেছিলেন, যে কপিল মুনি, সেই কপিল মুনি আপনাদের দিয়ে গেছে, আপনি কি সেই ফান্ডা, সেই সর্বোচ্চ জ্ঞান পাবেন না? তাই বিবেকানন্দকে অনেকে পছন্দ করেন না, আবার দেখবেন যে প্রথাগত যে ভারতীয় ধর্মীয় অনুগামীরা আছে বিবেকানন্দকে পছন্দ করেন, কারণ বিবেকানন্দ একজন হচ্ছে গৌতম বুদ্ধের মতো হচ্ছে আধ্যাত্মিক বিপ্লবী ব্যক্তি। তিনি কোনো প্রথা, নিয়ম, রীতি, বদ্ধ পরিকল্পনাতে কিন্তু ছিলেন না, তিনি ছিলেন আমার টোটাল ধ্যানের জগৎ। আর এই ধ্যান মানে হচ্ছে আপনার হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক দর্শনকে বোঝার একমাত্র উপায়। যদি মেডিটেশন না করে কেউ, এবং যদি মনন না করে, যদি নীরবতায় দিনের পর দিন না থাকে, তাহলে কেউ ভারতীয় দর্শনকে কিছুই বুঝতে পারবে না। আর এটি হচ্ছে আমার টার্গেট, যে গোড়ামি, মৌলবাদ, বদ্ধ ধারণা যে এটা তো এটাই, এবং অন্ধের মতো অনুকরণ করা, এগুলো ভারতীয় দর্শন এবং ভারতীয় ধর্মের সম্পূর্ণ বিরুদ্ধে। তাই আমার সমস্ত ভিডিওসগুলি হচ্ছে যে আপনি প্রকৃত সত্য জানুন, প্রকৃত সত্য পক্ষে না বিপক্ষে, আপনি চারবাক কি চারবাক বা এপিকিউরিয়ান বা আপনি সাংখ্য বা বেদান্তিন, আপনি যাই হন, আপনাকে কিন্তু ধ্যানে এর চরম সত্য জানতে হবে। আর যে উদ্দেশ্যের জন্য রবীন্দ্রনাথ টেগোররা সারা লাইফ চেষ্টা করে গেছেন, শ্রী অরবিন্দ চেষ্টা করে গেছেন, এবং বহু লোক যুগে যুগে এসে চেষ্টা করে গেছেন বহু বহু দর্শনের কিন্তু রহস্য উদ্ঘাটন করার। তাই এটি হচ্ছে ভারতীয় কালচার, যে যেখানে হচ্ছে যে মেডিটেশন এবং যোগার মাধ্যমে আপনি সর্বোচ্চ সত্যের সন্ধান পাবেন। আর আপনি যদি ধর্মীয় আনুষ্ঠানিকতায় বাহ্যিক জগতে আটকে থেকে যান, তাহলে আপনি হয়তো কিছু সামান্য সান্ত্বনা পেলেন, বা হয়তো মনে হলো যে ওকে ঠিক আছে। এইখানে থাকলে আপনি কিন্তু আপনার বৌদ্ধিক বিকাশ, দার্শনিক বিকাশ, আপনার বৈজ্ঞানিক মানসিকতা, এগুলোর কিছু বিকাশ হবে না, আপনার সৃজনশীলতার এগুলো বিকাশ হবে না। তাই আমার লাস্ট সাজেশন এবং লাস্ট মেসেজ হচ্ছে আমার ফ্রেন্ডসদের প্রতি, সেটি হচ্ছে যে মেডিটেশন ইজ দ্য অনলি ওয়ে টু অ্যাক্সেস দিস মিস্ট্রি অফ দ্য ইউনিভার্স। থ্যাংক ইউ।